আমাদের কি মুস্তফা সরোয়ার ফারুকীর চেয়ে আর কোনো ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের লোক কি বাংলাদেশের সাংস্কৃতিক মনা আর নাই? উপদেষ্টারা কি চোর? উপদেষ্টারা কি চুরি করতে গেছে? তাহলে এটা গোপন থাকবে কেন? উপদেষ্টা নিয়োগ হবে না গোপনে, উপদেষ্টাদের নিয়োগ হইতে হবে ওপেনে। বাংলাদেশে এই সময়ে উপদেষ্টা নিয়োগ এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কিভাবে উপদেষ্টা হলেন, এইগুলো কিন্তু এখন আলোচিত একটা বিষয়। আসলে উপদেষ্টা নিয়োগের ক্রাইটেরিয়া কী হওয়া উচিত, এইটা নিয়ে একটা আলোচনা সমালোচনা আছে। প্রথমত আমি মনে করি যে যেই ক্রাইটেরিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত সেইটা হলো যে তাকে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটটি অবশ্যই তাকে ধারণ করতে হবে। এবং এই যে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামে তাকে সক্রিয় থাকতে হবে। এবং তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারপরেও হার মানেন নাই, তিনি সক্রিয় আছেন বা ছিলেন, এইটা তার প্রথম যোগ্যতা। পাশাপাশি ওনাকে যেই সেক্টরে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে, যেমন আইসিটি সেক্টরে হলে তার আইসিটি সেক্টরের যে অভিজ্ঞতা, ব্যবসা সেক্টরে হলে তার ব্যবসা সেক্টরের অভিজ্ঞতা, সংস্কৃতি সেক্টরে হলে তার সংস্কৃতি সেক্টরের অভিজ্ঞতা, এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি এই যে বিপ্লবী ছাত্র জনতা যারা এই গণ অভ্যুত্থানের মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। নেতৃত্ব দিয়েছেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, এই যে দীর্ঘ বছর থেকে ফেসিবাদ আওয়ামী লীগ তার দোসরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, ইনাদের ভিতরে অজস্র অসংখ্য যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণরা আছেন এবং বয়োজ্যেষ্ঠরা আছেন যাদের ভিতর থেকে উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে। এবং আমি এটি কনফিডেন্টলি বলতে পারি যে এখন যারা উপদেষ্টা আছেন তাদের চেয়েও এখানে মাঠে অনেক তরুণরা আছেন এবং প্রবীণরা আছেন যারা অনেক ভালোভাবে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারটা চালাতে পারবে। তাই বলছি যে এই যে বিশেষ করে বলতে গেলে যে একজন হত্যা মামলার আসামি যার ভাই বাবা আওয়ামী লীগ থেকে নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগের থেকে এমপি হয়েছেন, হ্যাঁ, এবং আরেকজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন, যার বিষয়ে অনেক বিতর্ক এবং যার স্ত্রীকে নিয়ে, যিনি নায়িকা, তাকে নিয়ে বিতর্ক রয়েছে। এবং দেখা গেছে যে বিগত সময়ে আওয়ামী লীগের সাথে ঘেঁষাঘেঁষি, ঠেলাঠেলি, রসারসি, এইরকম তার অনেক কিছু রয়েছে। আমাদের কি মুস্তফা সরোয়ার ফারুকীর চেয়ে আর কোনো ডেডিকেটেড লোক, ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের লোক কি বাংলাদেশের সাংস্কৃতিক মনা আর নাই? আমার প্রশ্ন এই জায়গায়, যদি থেকে থাকে তাহলে কেন মুস্তফা সরোয়ার ফারুকী? যদি থেকে থাকে তাহলে উনি তো ফার্স্ট চয়েস হবেন না। চয়েসের লিস্টে থাকতে পারেন কিন্তু অনেক পরে, যারা ডেডিকেশনের দিক দিয়ে আগে, প্রতিবাদ ফ্যাসিবাদের লড়াই সংগ্রামের দিক দিয়ে আগে, হ্যাঁ, তারা থাকবেন আগে। ঠিক একইভাবে শেখ ফরিদ উনি কি মানে বাংলাদেশে উনি ছাড়া কি আর কোনো ব্যবসা বোঝেন? ব্যবসায়ী অঙ্গনের লোকই যদি আপনাদের দরকার হয়, আর কি কেউ নাই? অবশ্যই আছে। উনার চেয়ে কি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লোকজন আর নাই? বিএনপিপন্থী অনেক ব্যবসায়ীরা আছেন, জামাতপন্থী অনেক ব্যবসায়ীরা আছেন, অথবা অনেক ব্যবসায়ীরা আছেন যারা বিএনপি জামাতপন্থী না ওইভাবে করে, কিন্তু আওয়ামী বিরোধিতা করতেন, এই অন্যায় অবিচারের বিরোধিতা করতেন, অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তাহলে এখন কি তাহলে সেই হিসাবে যে শেখ ফরিদকে নিয়োগ দেওয়া হয়েছে উনি তো আওয়ামী পরিবারের, তাহলে কি এখন তাহলে বিএনপিপন্থী কাউকে নেওয়া হবে না, জামাতপন্থী বা অন্য প্রতিবাদী কাউকে নেওয়া হবে না? কিন্তু আওয়ামীপন্থী হলে সমস্যা নেই, বিষয়টা ওইদিকে চলে গেল না? মানে নিরপেক্ষ লোক নিতে হবে। নিরপেক্ষ মানে বিএনপিপন্থী না, জামাতপন্থী না বা অন্য কোনো পন্থী না, কিন্তু আওয়ামী পরিবার হলে সমস্যা নেই। এই ধরনের জিনিস কিন্তু দেশের এই পলিসি মেকিংয়ের জায়গায় মানুষকে অস্থিতিশীল করে দেবে, অস্থিরতা তৈরি করবে। এটা মানুষের কাছে কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। এই যে প্রধান উপদেষ্টা হলেন এবং অন্য উপদেষ্টারা হলেন, তারা তো আকাশ থেকে পড়ে নাই ভাই। তারা কি আকাশ থেকে পড়ছে? তো তারা যদি আকাশ থেকে না পড়ে থাকে তাহলে তাদেরকে উপদেষ্টা কে বানাইলো? তারা কিভাবে উপদেষ্টা হলেন? তারা যে প্রক্রিয়ায় উপদেষ্টা হয়েছেন, যেই জায়গা থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, যেই ক্রাইটেরিয়াগুলো বিবেচনা করা হয়েছে, এগুলো তো জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। কারণ আমাদের যে ত্যাগ, আমাদের যে লড়াই, আমাদের যে রক্ত, আমাদের যে জীবন, হ্যাঁ, আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট কি বলে? গণ অভ্যুত্থানের স্পিরিট বলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সার্বজন গ্রহণযোগ্যতা। সংসদ থাকলে সংসদ নির্বাচনের ভিতর দিয়ে সংসদ সদস্য, সেইখান থেকে প্রধানমন্ত্রী, সেইখান থেকে রাষ্ট্রপতি, কী প্রক্রিয়ায় হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি। এখন কি প্রক্রিয়ায় হচ্ছে এটা তো কোনো মানে গোপন বিষয় না। এখানে কি আপনারা উপদেষ্টারা কি চোর বলেন তো? উপদেষ্টারা কি চুরি করতে গেছে? উপদেষ্টা কি ডাকাতি করতে গেছে? যায় নাই তো, তাহলে এটা গোপন থাকবে কেন? এই জন্য কথাই স্পষ্ট, উপদেষ্টা নিয়োগ হবে না গোপনে, হ্যাঁ, উপদেষ্টাদের নিয়োগ হইতে হবে ওপেনে। মানুষ বলতেছে যে ওনারা উপদেষ্টা কিভাবে হইলেন? ওনারা যে প্রক্রিয়ায় উপদেষ্টা হয়েছেন
এইটাই যদি ওনারা মানুষের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সার্বজন গ্রহণযোগ্য প্রক্রিয়া তুলে ধরতে না পারেন, ওনারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন? ওনাদের হাত ধরে কিসের রাষ্ট্র বিনির্মাণ হবে? এইটাই যদি ওনারা না করতে পারেন, এই যে বড় একটা বিতর্কের জায়গা, আপনি যোগ্য ঠিক আছে, কিন্তু আপনি ক্রাইটেরিয়া গেলে যদি মানুষের সামনে তুলে না ধরেন, তাহলে কিন্তু একটা সময় আপনি যতই সৎ হন, আপনি যতই ন্যায় নীতিবান হন, আপনি যতই বিপ্লবী হন, আপনাকে নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন তুলবে। তাই আপনাদেরকে বলছি উপদেষ্টা মহোদয়গণ, এই যে গণ অভ্যুত্থানের জীবন এবং রক্ত, আমাদের এই লড়াইয়ের ফসল হচ্ছেন আপনারা। হ্যাঁ, আপনাদের সফলতার জন্য যদি আরও জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা কিন্তু প্রস্তুত আছি। কিন্তু কোনো ভুল পলিসির কারণে, হ্যাঁ, কারো ফাঁদে পড়ে আপনারা বিতর্কিত হবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হবে, এইটা কিন্তু আমরা কোনোভাবেই হতে দেব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, যেটা এই রক্ত, এই জীবনের ফল, জুলাই গণ অভ্যুত্থানের ফল। অন্তর্বর্তীকালীন সরকার মানে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি না যে ওই ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকার, ওই ব্যক্তিকে বিতর্কিত করা যাবে না, ওই ব্যক্তিকে নিয়ে কিছু করা যাবে না। উপদেষ্টা পরিষদে যারা আছেন অনেকেই বিতর্কিত হয়ে যেতে পারেন, তাকে লাথি মেরে সেখান থেকে বের করে দিবেন, বা আপনারা ভুল পলিসিতে বা ভুল হয়ে আপনারা বিতর্কিত কাউকে নিতে পারেন, তাকে লাথি মেরে সেখান থেকে বের করে দিবেন, এবং সেইখানে আরও অনেক যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষ আসতে পারে, আসবে। মূল কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটা হচ্ছে গণ অভ্যুত্থানের ফসল। আমাদের জীবন থাকতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে আমরা ব্যর্থ হতে দেব না।